এভরিওয়ান আসসালামু আলাইকুম। বর্ণমালা অনলাইন একাডেমিতে তোমাদের সকলকে স্বাগতম। তো আজকে আমরা পড়ব অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের একাদশ অধ্যায়। এই একাদশ অধ্যায়টা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এই অধ্যায় থেকে তোমরা এমসিকিউ পাবা, শর্ট কোয়েশ্চেন পাবা, ইভেন সৃজনশীলও কিন্তু পাবা। তো তোমাদের এই অধ্যায়টা ভালো করে কমপ্লিট করতে হবে, প্লাস সবকিছু কিন্তু নোট করে নিতে হবে। আমি যে ইনফরমেশনগুলো দিব, আমি যে প্রশ্নগুলো দিব। তো চলো কথা না বাড়িয়ে আমরা ক্লাসটা শুরু করি। ফার্স্ট অফ অল, এই অধ্যায় পড়ার আগে তোমরা এখানে একটা প্রশ্ন পেয়ে যাবা, সেটা হচ্ছে আলোর প্রতিসরণ কি। আলোর প্রতিসরণ কি? আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে আপতিত হলে মাধ্যম পরিবর্তনের গতিপথের দিক পরিবর্তন দেখা যায়। এটি হলো আলোর প্রতিসরণ। এখন এটা হয়তো অনেকের মাথার উপর দিয়ে গেছে, আমি এটা আরো সুন্দর করে তোমাদের বুঝিয়ে দেব। ফার্স্টে দেখো আলোক রশ্মি। আলোক রশ্মিটা হচ্ছে তোমার সূর্যের আলো থেকে যে আলোক রশ্মি আসে এটা হতে পারে, টর্চ লাইট থেকে যে আলোক রশ্মি আসে এটা হতে পারে, লেজার লাইট থেকে যে আলোর রশ্মি আসে এটা হতে পারে। তো আলোক রশ্মিটা আশা করি তোমরা ক্লিয়ার। স্বচ্ছ মাধ্যম কি? স্বচ্ছ মাধ্যম হচ্ছে যে মাধ্যম থেকে আমরা দেখতে পারি। এটা হতে পারে পানি, হতে পারে কাঁচ, হতে পারে বায়ু, কারণ এগুলোর মাধ্যমে আমরা কিন্তু দেখতে পারি। আমরা বায়ুতে, আমাদের আশেপাশের চারপাশে কিন্তু বায়ু আছে, আমরা দেখতে পাচ্ছি। কাঁচের মধ্যে সামনে থেকে পিছিয়ে আমরা কিন্তু দেখতে পারি, স্বচ্ছ যেটাকে যে কাঁচ সেটা। এরপর তোমার পানি মাধ্যমে কিন্তু আমরা দেখতে পারি, স্বচ্ছ পানি যেটা সেটাই। তো আশা করি তোমরা এই স্বচ্ছ মাধ্যমে এখন ক্লিয়ার। তির্যকভাবে কি বোঝায়? তির্যকভাবে বলতে একটু বাঁকা করে বোঝায়, তোমার এরকম লম্বভাবে না, বাঁকাভাবে যেই তোমার রশ্মিটা পড়ে এটাকে বোঝায় হচ্ছে তির্যকভাবে। আপতিত হলে এর মাধ্যমের পরিবর্তনের ফলে এর গতিপথের দিক পরিবর্তন হয়। এখন দেখো আমরা একটা চিত্রের মাধ্যমে আলোর প্রতিসরণ বুঝি। তো আমাদের চিত্রটা হচ্ছে এইটা। ওকে, এখানে দেখো আপতিত রশ্মি। তোমাকে কি বলেছে ফার্স্টে? আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে। এখানে আলোক রশ্মি, এই যে এটা হচ্ছে আলোক রশ্মি বা আপতিত রশ্মি কি হয়? এক স্বচ্ছ মাধ্যম, বায়ু একটা মাধ্যম, এখানে 2 নাম্বার মাধ্যম হচ্ছে পানি একটা মাধ্যম। এক স্বচ্ছ মাধ্যম থেকে আরেক স্বচ্ছ মাধ্যমে কি হয়? আপতিত হয়। আপতিত হয়েছে এখানে। আপতিত হওয়ার পর এই যে দ্বিতীয় যে মাধ্যম, এই মাধ্যমের ফলে এর গতিপথের দিক পরিবর্তন হয়। এই যে গতিপথের দিক পরিবর্তন হয়েছে, এই রশ্মিটা এখানে পড়ার পর যাওয়ার কথা ছিল কিন্তু এই দিক দিয়ে, এই দিকে, তাই না? কিন্তু এটা কি হলো? এই দিকে চলে গেছে। কেন চলে গেল এটা আমরা এখন বুঝি। বায়ু মাধ্যম, বায়ু একটা মাধ্যম, পানি একটা মাধ্যম। বায়ু মাধ্যম কিন্তু পানি মাধ্যমের তুলনায় হালকা, পানি মাধ্যমটা কিন্তু একটু ঘন বেশি বা ভারী। এই জন্য এখানে তোমার আলোক রশ্মিটা বাধা পেয়েছে। বাধা পাওয়ার ফলে এটা কি করেছে? সরে গেছে বা এর দিক পরিবর্তন করেছে। ওকে, এখানে যেই লম্বটা সৃষ্টি হয়েছে আমরা একটু মনে রাখবো, এই লম্বটাকে বলে হচ্ছে অভিলম্ব। আর এই যে এখানে যে এই যে তোমার দিক পরিবর্তন হলো, এর ফলে এখানে দুইটা কোণের সৃষ্টি হয়। ফার্স্ট অফ অল যে কোণটা সৃষ্টি হয় এটাকে বলা হয় আপতন কোণ। এই যে আপতন কোণ, এটাকে কি দ্বারা? ছোট হাতের আই দ্বারা প্রকাশ করা হয়। আর এখানে প্রতিফলনের পর যে কোণের সৃষ্টি হয় সেটাকে বলে হচ্ছে প্রতিসরণ কোণ। এই যে প্রতিসরণ কোণ, এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। এই যে এই বায়ু মাধ্যমের তুলনায় পানি মাধ্যমটা ঘন হওয়ার কারণে কিন্তু এর গতিপথের দিক পরিবর্তন করে এটা অভিলম্বের কাছে চলে আসে। তো দেখো এখানে আমি সংজ্ঞাটা লিখে দিয়েছি আলোর প্রতিসরণের। আলো যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে প্রবেশ করে তখন এর দিক পরিবর্তন করে, একে আলোর প্রতিসরণ বলে। তোমরা যদি এইটুকু লিখে দাও তোমরা ক মার্কে কিন্তু 1 মার্ক পেয়ে যাবে অনায়াসে। তো আশা করি তোমরা এটা এখন ক্লিয়ার হয়েছো। এরপর আমরা নিচের দিকে দেখি। এই অধ্যায়ে আমরা দৈনন্দিন জীবনে সংঘটিত আলোর প্রতিসরণের বিভিন্ন ঘটনাপূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এবং এর প্রয়োগ হিসেবে অপটিক্যাল ফাইবারের সাথে পরিচিত হব। এছাড়াও ম্যাগনিফাইং গ্লাসের কাজ, মানব চক্ষু ও ক্যামেরার কার্যকর তুলনা নিয়ে আলোচনা করব। এগুলো আমরা নিচের দিকে পাবো। ওকে, নিচে চলে আসি। এখানে আমাদের পার্ট 1-এ আছে আলোর প্রতিসরণ। এখানে আরো কিছু কথা আছে। তোমরা কি কখনো কোনো কাচের বা গ্লাসের জানালার সামনে দাঁড়িয়ে নিজের ছবি দেখার চেষ্টা করেছো? গ্লাস থেকে আলোর প্রতিফলনের ফলে তোমরা কি একটা অস্পষ্ট প্রতিবিম্ব দেখেছো? এই প্রতিবিম্বটা কি কোনো আয়নায় তৈরি তোমার প্রতিবিম্ব থেকে ভিন্ন? এটাকে অনেক বেশি আবছা লাগে কেন বলতে পারো? গ্লাস বা কাঁচ হলো স্বচ্ছ মাধ্যম, অধিকাংশ আলোই এর মধ্য দিয়ে চলে যায়। খুবই কম
অংশ প্রতিফলিত হয় বলেই প্রতিফলিত প্রতিবিম্বটি এতটা আবছা দেখা যায়। ওকে, এইটুকু আমি এখন তোমাদের চিত্রের মাধ্যমে ক্লিয়ার করে দিচ্ছি। দেখো তোমরা এই চিত্রটা দেখো তোমরা, এখানে কি হয় জানো, এখানে এই যে সূর্যের আলো আছে না, এই সূর্যের আলো থেকে তোমার ফেসে আলোক রশ্মি পড়ে, বুঝেছো? আলোক রশ্মি পড়ে, দেন তোমার ফেসকে রিফ্লেক্ট করে, রিফ্লেক্ট করার পর তোমার ফেস থেকে আলো কি হয়, এই যে এখানে যে পড়ে, এই তোমার যেটাকে বলেছে এখানে কাচের গ্লাস বা কাচের জানালা বলেছে, এখানে যে পড়ে, এখানে যে পড়ার ফলে এটা কি হয়, তোমার একটা অস্বচ্ছ প্রতিবিম্ব তৈরি করে। এই যে অস্বচ্ছ প্রতিবিম্ব তৈরি করে, কেন এটা করলো? কারণ এটা হচ্ছে একটা স্বচ্ছ কাচ, একটা স্বচ্ছ কাচ। এটা তোমার যে আলোটা আছে, এটা যে তোমার এই যে ফেস থেকে যে আলোটা রিফ্লেক্ট হচ্ছে, এটাকে সঠিকভাবে অবজার্ভ করতে পারে না। এটা স্বচ্ছ হওয়ার কারণে এটার ভেতর দিয়ে কিন্তু অনেক বেশি তোমার ফেস থেকে রিফ্লেক্ট করা আলো বের হয়ে যায়, এদিক থেকে বের হয়ে যায়, এই জন্য এখানে একটা অস্বচ্ছ প্রতিবিম্বের তৈরি হয়। তো আশা করি তোমরা এখন এটাও বুঝে গেছো। ওকে, নিচে আমরা দেখো আরেকটা পরীক্ষা পাবো, এটা একটু পড়তে হবে। কাজ, আলোর প্রতিসরণের ধারণা, প্রয়োজনীয় উপকরণ একটি পেন্সিল, একটি কাচের গ্লাস, পানি। পদ্ধতি, একটি কাচের গ্লাসে 3 থেকে 4 অংশ পূর্ণ করে পানি নাও। ওকে, আমরা এখন এটাও দেখব। দেখো, একটা কাচের গ্লাসকে আমি 3 থেকে 4 অংশ পরিমাণ পূর্ণ করে পানি নিলাম। এরপর এখানে কি বলেছে তোমার বইয়ে, এবার একটি পেন্সিলকে একটু কাত করে, কাত বলতে ওই তির্যকভাবে চিত্রের মতো পানির ভেতরে রাখলে পানির ভেতরে পেন্সিলটির কতটুকু অংশ কেমন দেখাবে। তুমি পানির মধ্যে পেন্সিলটিকে পর্যবেক্ষণ করো, তোমার পর্যবেক্ষণকৃত ফলাফল লেখো। আমরা জানি কোনো বস্তু থেকে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে পড়লে কেবল ওই বস্তুকে আমরা দেখতে পারি, অবশ্যই কিন্তু এটা তুমি দেখছো নিশ্চয় পেন্সিলটিকে পানির মধ্যে খাটো, মোটা এবং পানির তল বরাবর একটি ভেঙে গেছে বলে মনে হচ্ছে। ওকে, দেখি আমরা, এই যে এখানে দেখো, এখানে কি মনে হচ্ছে, ফার্স্ট অফ অল আমরা পেন্সিলটিকে প্রবেশ করিয়েছি, প্রবেশ করানোর পর এখানে দেখো পেন্সিলটি কিন্তু তুলনামূলক চিকন মনে হচ্ছে, তাই না? কিন্তু পানির মধ্যে দেখো এটাকে কি মনে হচ্ছে, মোটা মনে হচ্ছে। এরপর দেখো এখানে পেন্সিলটাকে কিন্তু লম্বা মনে হচ্ছে, কিন্তু পানির মধ্যে তুলনামূলক এটাকে খাটো মনে হচ্ছে। এরপর আরেকটা জিনিস লক্ষ্য করো তুমি, এটাকে কিন্তু উপরে একবারে সঠিক মনে হচ্ছে, তাই না? সঠিক, এখানে কোনো ভাঙা ভুঙা মনে হচ্ছে না, কিন্তু কিন্তু এই পানির মধ্যে যাওয়ার পর এটাকে কিন্তু একটু ভাঙা মনে হচ্ছে, এখানে ভেঙে গেছে এরকম মনে হচ্ছে না? তো তোমাদের কাজ থাকবে তোমরা বাসায় এই জিনিসটা প্র্যাকটিক্যালি দেখো। তোমাদের যে বাসায় কাচের গ্লাস, অবশ্যই সবার বাসায় কাচের গ্লাস আছে, অবশ্যই সবার কাছে পেন্সিল আছে, পেন্সিল না থাকলেও তোমাদের কাছে কলম আছে। এটাকে তোমরা বাসায় একটু প্র্যাকটিস করো বা প্র্যাকটিক্যালি দেখো। আশা করি তোমরা আলোর প্রতিসরণটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে এর ফলে। তো দেখো, এটা আমরা আশা করি এখন ক্লিয়ার। আচ্ছা, এটাকে এখানে যে বলেছে যে তোমার কখন এটাকে ভাঙা মনে হতো না বা কখন এটাকে অপরিবর্তিত লাগতো, যখন তুমি পেন্সিলটাকে এরম কাত করে না ঢুকিয়ে যদি সোজাভাবে ঢুকাইতা, তাহলে পেন্সিলটা কিন্তু পানির মধ্যেও উপরে যেরকম মনে হচ্ছে বায়ু মাধ্যমে, পানির মাধ্যমেও কিন্তু সেম মনে হতো। তো আমরা কিন্তু এখানে তা করিনি। ওকে, এই কাজটা আমাদের শেষ। এরপর দেখো উপরের কাজটির ক্ষেত্রে পানির ভেতরে পেন্সিল নিচের অংশ থেকে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে পড়েছে বা পড়ছে। এর পূর্বে এটি এক স্বচ্ছ মাধ্যম পানি থেকে অন্য স্বচ্ছ মাধ্যম বায়ুতে এসে তোমাদের চোখে পড়ছে। দুইটি ভিন্ন মাধ্যমে আলো যদি একই সরল রেখায় চলতো তাহলে পেন্সিলটিকে নিশ্চয়ই সোজা দেখাতো। এই যে একই সরল রেখায় যদি চলতো তাহলে পেন্সিলটিকে সোজা দেখাতো, কিন্তু তোমরা দেখতে পেলে এটিকে পানির তলে ভেঙে গেছে বলে মনে হচ্ছে। এর থেকে সিদ্ধান্ত নেওয়া যায় যে আলো যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে তখন এটি তার গতিপথের দিক পরিবর্তন করে। এই লাইনটা দাগায় ফেলো। এরপর দেখো, আলোক রশ্মি এই দিক পরিবর্তনকে আমরা বলি আলোর প্রতিসরণ। প্রতিসরণের সংজ্ঞা আমি আগে দিয়ে দিচ্ছি। একটি নির্দিষ্ট স্বচ্ছ মাধ্যমে আলো সরল রেখায় চলে,
কিন্তু অন্য মাধ্যমে প্রবেশের সাথে সাথে এটি মাধ্যমের আলোকীয় বৈশিষ্ট্য অনুসারে দিক পরিবর্তন করে। এখানে উল্লেখ্য যে লম্বভাবে আলো এক মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় এর গতিপথের কোনো দিক পরিবর্তন হয় না। লম্বভাবে অর্থাৎ খাড়াভাবে যখন যায় তখন এর গতিপথের দিক পরিবর্তন হয় না, কিন্তু যখনই তির্যক বা একটু কাত করে হয় তখনই কিন্তু এর গতিপথের দিক পরিবর্তন করে। এখানে আরেকটা পরীক্ষা দিয়েছে, এই পরীক্ষাটা তোমাদের জন্য যে কতটা ইম্পর্টেন্ট আমি বলে বোঝাতে পারবো না। এখান থেকে প্রতি বছর এখান থেকে তোমাদের অবশ্যই তোমরা এখান থেকে এমসিকিউ পাবা কমন, সিকিউ পাবা কমন, অবশ্যই পাবা। তোমরা গাইড খুললে দেখবা এই চিত্রটা দিয়ে তোমাদের অনেক এমসিকিউ দিয়েছে, অনেক সৃজনশীল দিয়েছে। তো দেখো এখন আমরা এটাকে এক্সপ্লেইন করব বা তোমাকে বুঝিয়ে দেব যে আসলে এই চিত্রটা কি। আচ্ছা, এখানে যে চিত্রটা আছে বা এখানে যে পরীক্ষাটা আছে, এই পরীক্ষার মাধ্যমে এখানে বুঝিয়েছে যে আলোকে যদি ফার্স্টে বায়ু মাধ্যম থেকে পানি মাধ্যমে প্রবেশ করা হয়, দেন পানি মাধ্যম থেকে আবার বায়ু মাধ্যমে প্রবেশ করানো হয়, তাহলে কি ঘটবে, মূলত এটাই বলেছে এই পরীক্ষার মাধ্যমে। তো দেখো পরীক্ষাটা, ওকে, এই যে এখানে দেখো, যদি আমরা বায়ু মাধ্যম থেকে একটা আলোক রশ্মি, তাহলে যে বিন্দুতে এটা হিট করবে সেটা কি, এটা হচ্ছে আপতন বিন্দু। আপতন বিন্দু এটাকে কি বলা হয়, এই অংশটাকে যেখানে এই আপতন বিন্দু পড়বে এই অংশটাকে বলা হয় হচ্ছে বিভেদ তল। মনে রাখবে এটা কি, এটা হচ্ছে বিভেদ তল, এটা আপতন বিন্দু, এটা বিভেদ তল। আর আমি বলেছিলাম এই যে এইখানে আরেকটা যে লম্ব আঁকানো হয়, মানে আপতন বিন্দু আর বিভেদ তলের মধ্যবর্তী যে লম্বটা আঁকানো হয় এটাকে কি বলে, এইটাকে বলে হচ্ছে অভিলম্ব। কি বলে, অভিলম্ব। এটা হচ্ছে আমাদের অভিলম্ব। অভিলম্ব আঁকানোর পরে আমরা এখন লক্ষ্য করি, এই যে দেখো সেম চিত্র, এখানে এটা হচ্ছে কাঁচ, তাই না, এটা একটা কাঁচ। দেখো এটা হচ্ছে কাঁচ মাধ্যম, এটা কি, এটা হচ্ছে আমাদের বায়ু মাধ্যম, এটা এগেইন আমাদের কি বায়ু মাধ্যম, বায়ু মাধ্যম। তো এই যে এখানে একটা আলোক রশ্মি বায়ু মাধ্যম থেকে কি হচ্ছে, এখানে কাচে আপতিত হচ্ছে, তাই না, আপতিত হচ্ছে। তো প্রথম আমরা কয়েকটা কথা মনে রাখবো এখানে। প্রথম কথা হচ্ছে এখানে আপতিত রশ্মিটা পতিত হয়, এটাকে বলা হয় বিভেদ তল, অর্থাৎ এই তলটাকে বলা হয় হচ্ছে, অর্থাৎ এই যে এখানে যে তলটা, এই তলটাকে বলা হয় হচ্ছে বিভেদ তল। তোমরা এটা লিখে নাও, এটাকে বলা হয় হচ্ছে বিভেদ তল। যে বিন্দুতে এটা আপতিত হচ্ছে এটাকে বলা হবে আপতন বিন্দু। এটা হচ্ছে আপতন বিন্দু, আপতন বিন্দু। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে আপতিত রশ্মি। আর এই যে এখানে একটা লম্ব ক্রিয়েট করেছে, এই লম্বটাকে বলা হয় কি, বলো কি বলা হয়, আমরা কিন্তু এর আগে পড়েছি এটা, অভিলম্ব। মনে রাখবে অভিলম্ব বলা হয়। তো সচরাচর আমরা কি জানি যে বায়ু মাধ্যম থেকে যখন পানি মাধ্যমে আলোটা প্রবেশ করবে তখন এর কি হবে, আগে পড়েছি, তখন এর দিক পরিবর্তন হবে। দিক পরিবর্তন হয়ে এটা কি হবে, একটু বাঁকা দিকে চলে যাবে, বাঁকা দিকে চলে যাবে। আলোটা যাওয়ার কথা ছিল এই দিকে, কিন্তু কি হলো, আমরা কি জানি বায়ু মাধ্যমটা হালকা, কাঁচ মাধ্যমটা ভারী। বায়ু মাধ্যমটা অনেক বেশি ফাঁকা জায়গা আছে বায়ু মাধ্যমে, কিন্তু কাঁচ মাধ্যমটা একটু ঘন না। এই জন্য কি হয়, এখানে এসে এই আলোটা বাধা পায়, বাধা পাওয়ার ফলে এখানে এই তোমার যে প্রতিসরণ কোণটা আছে এটা একটু বেঁকে যায়, অবিলম্বের দিকে চলে যায়। এটা এর আগে বলেছি। তো কি হলো, এখানে আপতিত হলো, আপতিত হওয়ার পর এই তোমার আলোটা এই দিক দিয়ে প্রতিফলন ঘটলো, এই দিক দিয়ে প্রতিফলন ঘটলো। বুঝতে পেরেছো এটা? এখন এখানে কিন্তু দুইটা কোণের সৃষ্টি হবে, আমরা এর আগে দেখেছি এখানে দুইটা কোণের সৃষ্টি হয়। প্রথম কোণের নাম কি বলো, এই কোণের নাম কি, ভুলে গেছো? এই কোণের নাম হচ্ছে আপতন কোণ। এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, ছোট হাতের আই দ্বারা, ছোট হাতের আই দ্বারা প্রকাশ করা হয়। আর এইটা কি, এটাকে বলা হয় প্রতিসরণ কোণ। এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, এটাকে ছোট হাতের আর দ্বারা প্রকাশ করা হয়। ওকে,
এখন তোমাদের এই চিত্র অনুযায়ী এখানে বলেছে যদি আমি এখানে আরেকটা অবিলম্ব আঁকি তাহলে কি হবে? ওকে, এখানে আমরা আরেকটা অবিলম্ব আঁকালাম। অবিলম্ব আঁকানোর ফলে কি হবে? এই যে আলোক রশ্মিটা কি ছিল? ফার্স্টে এই আলোক রশ্মিটা কোথায় ছিল? বায়ু মাধ্যমে ছিল, হালকা মাধ্যমে ছিল, এই জন্য অভিলম্ব থেকে দূরে ছিল, তাই না? এই যে অভিলম্ব থেকে দূরে ছিল, ডিস্টেন্স ছিল একটা। দেন এই যে ঘন মাধ্যম কাচ মাধ্যমে চলে এসেছে, কাচ মাধ্যমে চলে আসার ফলে এটা কি হয়েছে? অভিলম্বের কাছে চলে এসেছে। দেন আবার এখানে তোমার কি হবে? অবিলম্ব আছে যেহেতু, তাহলে এটা আবার এইদিকে চলে যাবে। বায়ু মাধ্যমে চলে এসেছে, আবার বায়ু মাধ্যমে চলে আসলে কি হবে? এটা আবার অবিলম্ব থেকে সেম ভাবে দূরে চলে যাবে, তাই না? এখানে যেহেতু বায়ু মাধ্যম কাচ মাধ্যম থেকে হালকা, এই জন্য এটা কি হবে? অবিলম্ব থেকে দূরে চলে যাবে। ওকে, যখন আলোক রশ্মি আবার এই কাচ মাধ্যম থেকে তোমার বায়ু মাধ্যমে চলে আসলো, তখন এইখানে একটা কোণের সৃষ্টি হলো। এই কোণটাকে কি বলে জানো? এই কোণটাকে বলে হচ্ছে নির্গত কোণ। কি বলে? নির্গত কোণ। নির্গত কোণকে এখানে ই দ্বারা প্রকাশ করা হয়েছে। আর সবসময় মনে রাখবা আলোর প্রতিসরণের ক্ষেত্রে এই যে আই আই সমান সমান ই হয় কিন্তু, অর্থাৎ এই যে এখানে আপতন কোণ ছিল না একটা, এই আপতন কোণ সমান এই নির্গত কোণ হয় সব সময়। এটা হচ্ছে তোমার আলোর প্রতিসরণের ক্ষেত্রে। তো আশা করি তোমরা এই চিত্রটা এখন ক্লিয়ার। এখন আমরা আবার পড়ায় চলে যাই। আমরা তাহলে কোথা থেকে পড়তে পারি? আমরা এখান থেকে পড়ি এখন। উপরের চিত্রটি উপরের কাজটি করে তোমরা কি পর্যবেক্ষণ করতে পেরেছো? এখানে আলোক রশ্মি হালকা বায়ু মাধ্যম থেকে ঘন মাধ্যম কাচ প্রবেশ করেছে। কোণগুলোকে মেপে দেখা যাচ্ছে আপতন কোণ। বলেছিলাম আপতন কোণকে কি দ্বারা প্রকাশ করা হয়? ছোট হাতের আই। প্রতিসরণ কোণকে কি দ্বারা প্রকাশ করা হয়? ছোট হাতের আর অপেক্ষা বড়। এবং আপতন কোণ ও নির্গত কোণকে কি দ্বারা প্রকাশ করেছি চিত্রে? এই যে ই দ্বারা। তো কি হয় দেখো, আপতন কোণ আর নির্গত কোণ হচ্ছে সমান, নির্গমন কোণ কি সমান। এই লাইনটা দাগাও, আপতন কোণ ও নির্গমন কোণ সমান। তোমাদের আমি বলে দিয়েছিলাম এটা এমসিকিউ বাবা, সমান। তাহলে তোমরা সিদ্ধান্ত নিতে পেরেছো আলোক রশ্মি যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে তখন এটি অবিলম্বের দিকে সরে আসে। এই ক্ষেত্রে আপতন কোণ প্রতিসরণ কোণ অপেক্ষা বড়, তাই না? আপতন কোণ প্রতিসরণ কোণ অপেক্ষা বড়। ফার্স্টের কথা বলছে এটা, যখন আমরা আলোক রশ্মিটা প্রবেশ করাই। দেখো এই যে আমরা আলোক রশ্মিটা কাচ মাধ্যমে প্রবেশ করালাম, তখন কি হয়? আপতন কোণটা এই প্রতিসরণ কোণ অপেক্ষা বড়, কিন্তু এটা বলেছে তোমার ফার্স্টে। এই যে এই জিনিসগুলো এক্সপ্লেন করতে দিবে ঘয়ে তোমাদের। আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি এবং আপতন বিন্দুতে দুই মাধ্যমের বিভেদ তলে অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকে দুইটা। এছাড়াও উপরের পরীক্ষাটির ন্যায় অনুরূপ পরীক্ষণ থেকে দেখা গেছে যে আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে তখন এটি অবিলম্ব থেকে দূরে সরে যায়, যেটা আমি তোমাদের দেখিয়েছি। আলোক রশ্মি যখন অবিলম্ব বরাবর আপতিত হয় তখন আপতন কোণ, প্রতিসরণ কোণ ও নির্গত কোণের মান শূন্য হয়। কি বলেছে? যখন এটা আলোক রশ্মি যখন কি অবিলম্ব বরাবর আপতিত হয়, তো ধরো এটা আমাদের হচ্ছে বিভেদ তল, এটা আমাদের অভিলম্ব। তোমাকে কি বলেছে? কি আলোক রশ্মি যখন অবিলম্ব বরাবর আপতিত হয়, এই যে অবিলম্ব বরাবর আমি আপতিত করলাম, আপতিত করলে কি হচ্ছে? এখানে আপতিত করলে এই যে কোণ, এখানে যে একটা কোণ সৃষ্টি করছে, এই কোণের মান কত হবে তখন? এই কোণের মান হবে তখন 0 ডিগ্রি। প্রতিসরণ কোণ, এখানে একটা প্রতিসরণ কোণের সৃষ্টি হয়, এই প্রতিসরণ কোণের মানও তখন হবে 0। নির্গত কোণ, আবার যখন আমরা আরেকটা মাধ্যমে প্রবেশ করাবো তখন কি হবে? ওই নির্গত কোণের মানও 0 হবে, কারণ কি এটা অবিলম্ব বরাবর আপতিত হয়েছে, তো এই যে 0 হবে। তো তোমাদের এটা তোমাদের এমসিকিউ আসে যে কখন এই মানটা 0 হয়। আমরা আজকের পড়াটা এই পর্যন্তই রাখি। ধন্যবাদ সকলকে এতক্ষণ পর্যন্ত ক্লাসটি দেখার জন্য। যেখানে বুঝবে না অবশ্যই কমেন্ট করবে, আমি দরকার পড়লে আরেকটা ক্লাস দিব শুধু এই স্পেসিফিক টপিকের উপরই। তো ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।